তাহলে এটা পার্ট কি ছিল? সিউডো ফার্স্ট অর্ডার। এবার আরেকটা রিয়াকশন ধর বলে দিয়েছে সিউডো ফার্স্ট অর্ডারের আরেকটা কি ধরনের রিয়াকশন হতে পারে, যেমন ধর আমাকে বলে দিল হাইড্রোলাইসিস, আরেকটা এক্সাম্পল অফ সিউডো ফার্স্ট অর্ডার, হাইড্রোলাইসিস অফ কেন সুগার। এটার নোটটা কেমিক্যাল কাইনেটিক্স এর এই নোটটা কি নেওয়া আছে? এই নোটটা নেওয়া আছে? লিজা, কমনাস, এটার মধ্যে সব আছে, এটা নিয়ে নিও পরের দিন। যখন কেন সুগারের ক্ষেত্রে দেখবো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এর ক্ষেত্রে C12H22O11 কে হাইড্রোলাইজ করা হচ্ছে। হ্যাঁ কি? হ্যাঁ, C12H22O11। তাহলে একে যখন আমি হাইড্রোলাইসিস করছি, হাইড্রোলাইসিস করলে আমার দুটো ইউনিট 2 moles of C6H12O6, একটা গ্লুকোজ আর একটা সুক্রোজ বেরোচ্ছে। দুটো আলাদা আলাদা করে রেখার কারণ, বিকজ দুটো আলাদা করে লিখছি কারণ গ্লুকোজ আর সুক্রোজ একটা আরেকটার আইসোমার। ঠিক আছে, তাহলে এইখানে কি এই দুটো হচ্ছে আইসোমেরিক ফর্ম, রাইট? দিস টু আর আইসোমার্স, মাথায় রাখবো। এইবার যখন আমি এই দুটো পার্টকে দেখব, এখানে আবার সেই ওয়াটারকে ইউজ করেছি, তাহলে থ্রু আউট দ্য রিয়াকশন concentration of H2O remains constant, এতটা লিখতে হবে সিবিএসই নাম্বার পেতে গেলে। তাহলে rate will be equal to concentration of H2O হলো এটা কনস্ট্যান্ট। তার মানে k এর ক্ষেত্রে যদি আমি ধরি, তার মানে এটাকে যদি 1 ও ধরে নিই, তাহলে টু দি পাওয়ার 01 সামথিং টু দি পাওয়ার 011। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি k বের করতে চাই, দ্যাট উইল বি দ্য রেট কনস্ট্যান্ট যদি বের করতে দেয়, এইটা রাইট? কেন? তার কারণ একটা, এখানেও সেই k ইকুয়াল টু k প্রাইম ইন্টু H2O। যেহেতু এর concentration remains constant throughout the reaction, স্যার বাড়িতে গিয়ে সলিউশনস গুলো দেখে নিবি, ওটা আনসারস গুলো, ঠিক আছে? এতটা লিখলে তাহলে কি এটা কি হিসাবে থাকবে? যদি আমরা এটাকে দেখি, এটা টু দি পাওয়ার 1, পাওয়ারটা একটা, তার মানে এটা কি ফার্স্ট অর্ডার রিয়াকশনের মতো বিহেভ করবে, কিন্তু হওয়া উচিত ছিল সিউডো ফার্স্ট অর্ডার, তাই তো? বা সিউডো কথার অর্থ হচ্ছে ফলস, সিউডো ফার্স্ট অর্ডার লিখে নাও। নেক্সট ইজ মলিকুলারিটি অফ রিয়াকশন। Molecularity of reaction, লেখো it is defined as molecularity of reaction লিখবো, আরো জিনিস আছে ওতে। molecularity of reaction যদি বলি, তাহলে লিখে রাখো it is defined as the number of atoms, it is defined as the number of atoms or molecules taking part, atoms or molecules taking part in an elementary reaction. Elementary reaction মানে মাল্টিপল স্টেপ হলো একটা সিঙ্গেল রিয়াকশনে কতগুলো মলিকিউল ইনভলভ হবে, রাইট? দেখো the overall প্রপার্টিটা লিখে নাও। the overall
chemical reaction may consist of different elementary steps each elementary reaction has its own molecularity which is equal to the number of atoms or molecules participating in it. The main difference of molecularity with order of the reaction is that order of the reaction can be zero. The order of the reaction can be zero, but the molecularity can neither be zero or nor be fractional. The molecularity can neither be zero nor be fractional. কেন? Suppose আমি বললাম decomposition of CaCO3, তাহলে CaCO3 কে যদি আমি ডিকম্পোজ করি তাহলে CaO plus CO2 হবে। এখানে কটা মলিকিউল ইনভলভ হচ্ছে, তাহলে মলিকুলারিটি কটা মলিকিউল আছে CaCO3? 1, রাইট? একটাই মলিকিউল ইনভলভ হয়েছে। এইখানে এটাকে আমরা বলবো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। বারবার বলছি মলিকুলারিটি আর এটার মধ্যে একটা ডিফারেন্স আসে। মলিকুলারিটি যখন দেখবো, মলিকুলারিটির ক্ষেত্রে নাম্বারটা কখনো ফ্র্যাকশন হবে না বা জিরো হবে না, কিন্তু অর্ডারে জিরো অর্ডার করেছি আমরা, 2.5 ফ্র্যাকশনেও আছে, তাই তো হতে পারে। তাহলে মলিকুলারিটি 1 নম্বর, এটা ইউনিমলিকুলার একটা এক্সাম্পল। বাইমলিকুলার esterification reaction, যেমন or most of the second order reactions, সবকটা সেকেন্ড অর্ডারই মোটামুটি বাইমলিকুলার হয়। হ্যাঁ, যেমন মিথাইল অ্যাসিটেট হাইড্রোলাইসিস করছি, রাইট? কোনটা? হ্যাঁ, হতেই পারে। যদি সিউডো হয়ে যায় তাহলে হবে না। হলো, তাহলে মিথাইল অ্যাসিড দিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এখানে কটা মলিকিউল ইনভলভ? এখানে একটা, এখানে একটা। তাহলে অর্ডারও যদি দেখি, অর্ডারও দেখ, এই দুটোর ক্ষেত্রে কি 1, আবার H2O এখানে যখন দিয়েছি 1, it behaves quite like pseudo first order, বাট এর ক্ষেত্রে আমরা কি দেবো, এটার ক্ষেত্রে যদি 0 ধরি তাহলে এটা তখন ইউনিমলিকুলার হিসাবে, এটাও ইউনিমলিকুলার হবে।
কিন্তু আমি এখানে কি করলাম, এখানে আমি দেখছি অ্যাসিটেট দিয়েছি, যখন আমি এর সঙ্গে এইটা না করে আমি যদি এরকম কিছু একটা রিয়াকশন করাতাম, ধর Zn প্লাস CuSO4, ZnSO4 প্লাস Cu এরকম ধরনের একটা রিয়াকশন করাতাম, তাহলে এর ক্ষেত্রে 1 1, দুটোর ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে অর্ডারও 2, মলিকুলারিটিও 2। এখানে কিন্তু মলিকুলারিটি, অর্ডার ইউনিমলিকুলার, অর্ডার কি, অর্ডার ইজ ইকুয়াল টু এখানে 1 দাঁড়াচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে মলিকুলারিটি কত, 2। মানে মলিকুলারিটি আর অর্ডার কিন্তু আলাদা আলাদা হতে পারে। ক্লিয়ার? লিখে ভালো ফটাফট লিখা, মাথায় ঢুকছে কি বললাম? নেক্সট টপিক, টেম্পারেচার ডিপেন্ডেন্সি অ্যান্ড আর্হেনিয়াস ইকুয়েশন। টেম্পারেচার ডিপেন্ডেন্সি and Arrhenius equation. তো Arrhenius ইকুয়েশনটা কি, খায় না মাথায় মাখে? K is equal to A into E, কি হচ্ছে ডোরা, এরকম করছো কেন? E by RT। এই যে E কথাটা লিখলাম, this is known as activation energy, right? তাহলে এটা একটু লেখো তো, আগে হেডিং দাও। According to Arrhenius equation, the temperature is one of the factor, the temperature is one of the factor the temperature is one of the factor where the rate of reaction depends, where the rate of reaction depends. It's a common observation, it's a common observation that the rates of the reaction, আগে লিখে নেবো, হ্যাঁ, it's a common observation that the rates of the reactions increases with the increase in temperature of the reaction mixture, of the reaction mixture, keeping the concentration of the reaction mixture, keeping the concentration of the reactant constant, of the reactants constant, হয়েছে? It is, full stop দাও, it is found that the rate is 2 times, it is found that the rate is 2 times the initial value when measured at initial value when measured at 10 Kelvin higher temperature, 10 Kelvin higher temperature, because the fraction of molecules
because the fraction of molecules combines on a faster rate or double the rate হয়েছে, and the hence যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াবে, একটা রিঅ্যাকশন আর ফ্র্যাকশন অফ মলিকিউলকে যদি আমরা ড্র করি তাহলে এদিকে আমি ফ্র্যাকশন অফ মলিকিউল লিখছি, তাহলে ফ্র্যাকশন অফ মলিকিউলস মানে কতগুলো মলিকিউল রিঅ্যাক্ট করছে তার উপরে ডিপেন্ড করবে। এদিকে কাইনেটিক এনার্জি লিখছি, কাইনেটিক এনার্জি অফ দ্য রিঅ্যাকশন, রাইট। যদি আমরা দেখি যে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি ফ্র্যাকশন অফ মলিকিউলস থাকে, এটা আমার নর্মাল আর এটা হচ্ছে T+10, মানে কি যদি এই রিঅ্যাকশনটাকে দেখি, এটা যা টেম্পারেচার ছিল তার থেকে 10K টেম্পারেচার বেশি নিচেরটা, তার মানে কি রিঅ্যাকশন রেট ফাস্টার হলে ফ্র্যাকশন অফ মলিকিউলস ফাস্টার ডেলিনিয়েট হবে, কম হবে, আর উপরে এটাকে আমি T ধরে নিলাম। এইবার যখন আমি এই দুটোর ক্ষেত্রে কম্প্যারিজন করব অন্য একটা কার্ভে, ধর আমি এখানে রেট দিলাম, এটা তো কাইনেটিক এনার্জির সঙ্গে ছিল, এখানে আমি কি করলাম কনসেন্ট্রেশন দিলাম, তাহলে এইটা যদি আমার রেট অফ রিঅ্যাকশন হয় তাহলে আমি T+10 এ কি হবে, রিঅ্যাকশন রেটটা ডিক্রিজ করবে, নরমাল অবস্থায় এটাকে যদি T ধরি এটা তাহলে T+10 হয়ে যাবে, রাইট। যদি আমি রেটের সঙ্গে তুলনা করি তাহলে এটা এরকম দাঁড়াবে, ফ্র্যাকশন অফ মলিকিউল ঠিক তার উল্টো দাঁড়াবে, তাই তো। এখানে আমার যা টেম্পারেচার থাকবে, কনসেন্ট্রেশন যতটা ডিক্রিজ করছে, রিঅ্যাকশন রেট রিঅ্যাকশনটা এইভাবে হবে, স্টিফ কার্ভ দেবে। এইবার ভুল বললাম তো, দাঁড়া, এটা T, এইবার যত T+10 নেব তার মানে কি আমার এতটা এরিয়া ও ডিক্রিজ করবে না, ও আরো স্টিফ হয়ে যাবে না, তাড়াতাড়ি প্রোডাক্টের জায়গায় রিচ করবে না নর্মাল অবস্থায়। রেটটা কি হবে, রেটটাও ফাস্টার ইনক্রিজ করে যাবে কম টাইম স্প্যানের মধ্যে। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি আরহেনিয়াস ইকুয়েশন অনুযায়ী এটা আঁকবো, এটা আগে বুঝে নিয়ে তারপরে আঁকবো কেন হচ্ছে জিনিসটা, টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা আঁকবো কেন হচ্ছে সেটা। হ্যাঁ ওটা ডিফারেন্স, ওটা আলাদা, ওটা বলবো আমি। K ইজ ইকুয়াল টু, আমাকে কাইনেটিক এটাকে বের করতে বলেছে, -EA/RT, রাইট। এখানে তাহলে আমি একদম ফার্স্টে আরহেনিয়াস ইকুয়েশনকে এটার বোথ সাইড লগ নেব, তাহলে কি হবে বলো, ln দিয়ে আমরা এর কি করব, ln কে এটাকে যদি ভাঙি একটা সিম্পল ফর্মে আসবে, দ্যাট ইজ ln a মাইনাস কি হবে EA বাই, এটা নিচে আছে তো ডিভিশনে ছিল পাওয়ারে ছিল, তাহলে EA/RT এরকম হয়ে যাবে, রাইট। এইবার তাহলে এটাকে আবার ভেঙে দিলে কনস্ট্যান্ট হিসাবে আমার কে আসতে পারে, log k is equal to log a minus EA by 2.303 RT, আমি ন্যাচারাল লগ থেকে সরিয়ে নিয়েছি 2.303 RT দিয়ে, হলো। নেক্সট পার্ট,
এখানে আমরা যে দেখে নেবো এটা কি রেট কনস্ট্যান্ট আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T temperature in Kelvin, হয়েছে। এইবার এখানে এ যেটা রয়েছে এই এটাকে আমরা বলবো আরহেনিয়াস ফ্যাক্টর, এটাকে আমরা বলবো আরহেনিয়াস ফ্যাক্টর। এই আরহেনিয়াস ফ্যাক্টরটা কি বলা হলো যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে যদি আমি 10K অবধি টেম্পারেচার বাড়াই তাহলে আমার রেটটা ডাবল হয়ে যাবে, রিয়াকশনটা প্রায় ডাবল হয়ে যায়, ফাস্টার হয়ে যায়। এইবার এখান থেকে আমরা দুটো রেট কনস্ট্যান্টকে একসাথে কনসিডার করব। সাপোজ টু রিঅ্যাকশনস আরহেনিয়াস ফ্যাক্টর, ব্যাপারটা হচ্ছে যে আমি কতটা রিঅ্যাকশনে টেম্পারেচার বাড়াবো তার জন্য রেট কতটা ফাস্টার হচ্ছে তার যে রেশিও সেটা হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর। প্রত্যেকটা রিঅ্যাকশনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এইবার সাপোজ টু স্পেসিফিক কনস্ট্যান্টস K1 and K2 is taken, তার মানে দুটো টেম্পারেচার, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে ফর টু ডিফারেন্ট টেম্পারেচারস আমি দুটো রেট পাবো কি, তাই তো? দুটো টেম্পারেচারের জন্য দুটো রেট পাবো T1 and T2। তাহলে প্রথমেরটা বের করি log K, K1 is equal to log A minus ওই আগের ফর্মুলেশনই হবে EA by 2.303 R into T1 আর log K2 দুটো ডিফারেন্ট টেম্পারেচার T2। এইবার দুটোর মধ্যে আমি ডিফারেন্স বের করব, দুটোর ডিফারেন্স কি হবে log, therefore log K2 minus K1, এটাকে আমরা এরকম ভাবে ভেঙে ভেঙে লিখবো is equal to, একেবারে ডাইরেক্ট লিখবি না ঠিক আছে, মাইনাস ইয়ে তাহলে কিন্তু কেটে দেয় পরীক্ষায় 2.303 R কি হবে T2 মাইনাস T1 হবে T2 প্লাস T1 হয়ে যাবে। কেন মাইনাস, আবার এটারও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা তখন হয়ে যাবে 0.303 হ্যাঁ বাবা RT1। এইবার এই দুটোকে এখানে মাইনাস মানে কি রে লগের ডিভিশন না, তাহলে log K2 by K1, log K2 by K1 কি হবে EA, এই দুটোকে একসাথে নিয়ে নি তাহলে এটা পেছনে এটা সামনে নিয়ে নে, তাহলে কি হবে EA into 2.303 আর এত অবধি আমার কনস্ট্যান্ট ভ্যালু রইল মাইনাস 1 বাই ওখানে T1 মাইনাস T2 হয়ে যাবে। কেন রিভার্স হয়ে যাবে, আমি পজিটিভটা আগে নিয়েছি রাইট, T1 মাইনাস T2 হয়ে যাবে, লেখো ডিক্রিজ করে যাবে তাই তো ভ্যালুটা, লেখো if we consider the temperature, if we consider the temperature T1 and T2 are two differentiating temperatures of
are two differentiating temperatures of a chemical reaction and commonly the values of are 1.98 calories per mole, এটা ক্যালোরিতে নিলাম, জুলে নয়। and EA অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি 10 to the power minus 3 kcal. Then the rate and rate constant are equivalents of each other. Then the rates and rate constants are equivalents of each other. বুঝছে? তাহলে এবার যদি প্লট দেখি, hence plot of কোনটা আর এর ভ্যালু 10.3 লেখো, 10.3 কিলো ক্যালোরি, এই কেলভিন ইনটু ক্যালোরি। আর এর ভ্যালু আর আর এইটা কিসে আর এর ভ্যালু বলছি, সরি ই এর ভ্যালু, অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। এইবার এইটা দিয়ে অঙ্ক করতে হবে। হ্যাঁ চলো, প্লটে log k বাই 1/t এর যদি আমরা করি, ঠিক আছে, 1/t k ইনভার্স, এটার যদি প্লট করি তাহলে আমরা একটা নেগেটিভ স্লোপ পাবো, দুটো টেম্পারেচার k ইনভার্স, তাহলে এখানে নেগেটিভ স্লোপ কোথায় দাঁড়াবে? স্লোপ হবে আমার EA বাই 2,303 RT, এটা হচ্ছে আমার স্লোপ কনস্ট্যান্ট, রাইট? ঠিক আছে, দ্যাট ইজ আ নেগেটিভ স্লোপ। এবার এই আরহেনিয়াস ইকুয়েশন অনুযায়ী দুটো জিনিস লিখে নাও। there are two conclusions regarding Arrhenius equation. Number one, there are two conclusions regarding Arrhenius equation. Number one দিয়ে লেখো, the rate constant in its logarithmic value gives a straight line negative slope which is equal to the value of EA to the value of minus EA (2.303 RT) and thereby নেগেটিভ স্লোপ ডিনোট করে, তাই তো, মাইনাস সিম্বলটা। আচ্ছা, and thereby the intercept values are equal
to log A. বুঝছে? দেখো when activation energy, হ্যাঁ second point, when the activation energy EA is a positive value, if EA is positive, then T2 is greater than T1. Therefore, K2 will be greater than K1. It implies that rate constant values at higher temperature, rate constant values at higher temperature are greater than the rate constant values at lower temperature. Okay. Next point. Lego characteristics regarding the activation energy. Characteristics regarding the activation energy the main characteristics of this equation implies that larger activation energy will give a smaller value of the rate constant. Larger activation energy will give a smaller value of rate constant. Characteristics number 2. Larger the activation energy, assertion reasoning based questions গুলোতে থাকে, larger the activation energy, greater will be the influence of change in the temperature, greater will be the influence of change in the temperature. Number 3, for lower temperature range. Number 3, for lower temperature, যখন টেম্পারেচার কম থাকবে, increase in the temperature causes more changes in the value of activation energy, causes more changes in the value of activation energy. হচ্ছে এইবার অনেকক্ষণ তো অ্যাক্টিভেশন এনার্জি বলছি, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি? লেখো অ্যাক্টিভেশন এনার্জি, হেডিং দাও।
it is the minimum, आगे लिखे नाओ, it is the minimum amount of energy, it is the minimum amount of energy required by the reactant molecules so that their energy becomes equal to the overall energy of the reaction বুঝছে দেখো অ্যাক্টিভেশন এনার্জি is basically the difference between the threshold energy, আমরা যেমন threshold frequency পড়েছি, এখানে threshold energy and the average kinetic energy of the reaction. তাহলে যদি এর কার্ভকে আঁকা হয়, একটা থ্রেশহোল্ড এনার্জি মানে হচ্ছে একটা রিঅ্যাকশনকে শুরু করতে, মলিকিউলসকে অ্যাক্টিভেট করতে যে এনার্জিটা লাগে তাকে বলে থ্রেশহোল্ড এনার্জি। আমরা কি করেছি, ধর আমরা একটা জিনিস পড়েছিলাম যে একটা ইলেকট্রন E1 থেকে E2 তে গেলে এক্সাইটেড হয়, এই যে এক্সাইটেড হবে তারপরে তো ও নিজে রিঅ্যাক্ট করতে শুরু করবে, তাই তো? তার মানে কি, যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, কোথায় রাখলাম মার্কারটা, ও তাহলে যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে প্রথমে আগে এই মলিকিউলকে অ্যাক্টিভেট করতে হচ্ছিল, তারপরে মলিকিউলটা এখানে যেতে একটা ওয়ার্ক ডান করছিল। তার মানে আমরা নেট ওয়ার্ক ডানকে যখন ক্যালকুলেট করছিলাম কতটা এনার্জি লাগছিল, তার জন্য আমাকে দুটো জিনিস করতে হচ্ছিল, একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি প্লাস হাফ mv স্কয়ার কাইনেটিক এনার্জি, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম। সেরকমই একটা কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হতে গেলে আগে ইলেকট্রনের এক্সাইটেশন দরকার হয় তাকে অ্যাক্টিভেট করার জন্য। তাহলে যখন অ্যাক্টিভেট করব, যদি এটাকে আমি অ্যাক্টিভেশন এনার্জি বলি, তাহলে অ্যাক্টিভেশন এনার্জিকে আমার কি বলেছে, আমি তার বাঁকার আগে ডিফারেন্সটা বলে দিই। সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি সবসময় ওভারঅল থ্রেশহোল্ড এনার্জি, মানে যেটা টোটাল এনার্জি আছে সেই থ্রেশহোল্ড এনার্জি আমাকে বলে দেবে পরীক্ষাতে, মাইনাস দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, of the reaction। এটা হলো আমার অ্যাক্টিভেশন এনার্জির জায়গা। তার মানে আমি এটাকে কি ধরে নিতে পারি, এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই তো? কাইনেটিক এনার্জি দিয়েছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দিয়েছে, তাহলে n হাফ mv স্কয়ার, এটা দিয়ে বের করতে পারি, রাইট? এতটা লেখো, তারপরে বলছি কত মোল ট্রান্সফার হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এইবার তাহলে যদি কাইনেটিক অ্যাক্টিভেশন এনার্জি দেখি, অ্যাক্টিভেশন এনার্জিকে আমরা কিভাবে ডিনোট করেছিলাম, যে log k2 বাই k1, এখান থেকে আমি একটা ভ্যালু পেতাম, এখান থেকে EA বাই 2.30t, তাই তো? একে আমরা মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়, T2 মাইনাস T1 বাই T1 ইন্টু T2, যেটা আমরা
আগেরটাই বের করছিলাম। তাহলে এখানে আমি ইএ কে পেতে পারি, ই এর ভ্যালুকে মাল্টিপ্লাই করে নিতে পারি উল্টো করে, রাইট? এইবার গল্প হচ্ছে এর ক্ষেত্রে যখন কার্ভ আঁকবো, অ্যাক্টিভেশন এনার্জির কার্ভটা যদি আমরা বুঝতে চাই যে কোনো জিনিসে, এক্সোথার্মিক রিয়াকশন অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি যদি বলি, যখন এক্সোথার্মিক রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি কার্ভ করছি, তাহলে এখানে আমি কি লিখবো? প্রগ্রেস অফ রিয়াকশন, আর এদিকে আমরা কি দেবো? এনার্জি, তাই তো? ই দিয়ে ডিনোট করব। যদি আমরা একটা কার্ভ দেখি, এখান থেকে আমার রিঅ্যাক্ট্যান্ট শুরু হলো, দিস ইজ রিঅ্যাক্ট্যান্ট, দিস ইজ প্রোডাক্ট, রাইট? তাহলে এইখানে অ্যাভারেজ এই লোকেশনটাতে আর এই লোকেশনটাতে আমি দুটো এনার্জি লেভেল পাবো, যেটা আমার ওভারঅল একটা এনথালপি চেঞ্জকে ডিনোট করবে। সেই এনথালপি চেঞ্জ এই দুটো এনার্জিকে আমি কি দিয়ে ডিনোট করব? ডেল এইচ, মানে দ্যাট ইজ H2 মাইনাস H1। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স মানে যখন এনার্জিটা মলিকিউলস গুলো অ্যাক্টিভ হয়ে গিয়ে একটা ইন্টারমিডিয়েট স্টেট তৈরি করবে, মাঝামাঝি একটা জায়গা যেখান থেকে প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট বোথ সাইডে আমি যেতে পারি, তাকে আমরা বলি কি? অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। এর এনার্জি লেভেল সব থেকে বেশি। তার মানে কি? যে কোনো একটা অর্গানিক বা ইনঅর্গানিক রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এনার্জি সব থেকে বেশি। তাহলে এইখানে আমি কি পেয়েছি? এনার্জি অফ প্রোডাক্ট। এখানে আমি পাচ্ছি এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট, রাইট? আবার যদি দেখি এইখানে এনার্জি অফ রিঅ্যাকট্যান্ট মানে কি রে? ইআর মানে হচ্ছে কিন্তু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। ওই যে এন কথাটা লিখেছি, এন 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 অ্যাভারেজ নাম্বার অফ মলিকিউলস কতগুলো অ্যাক্টিভেট হলো, কত মোল অ্যাক্টিভেট হলো, তার উপর ডিপেন্ড করে আমার কাইনেটিক এনার্জিটা তৈরি হবে। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস, আগে দেখে নাও, আমি লেখার টাইম দেব। এনার্জি অফ দ্য মলিকিউলস। এইবার তাহলে অ্যাক্টিভেশন এনার্জিটা কোনটুকু? আমার রিঅ্যাকট্যান্টের জায়গা থেকে এখানে তো কাইনেটিক এনার্জি ছিল, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করতে যেই এনার্জি ডিফারেন্সটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ইএ, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি। মানে কি? থ্রেশহোল্ড এনার্জি থেকে অ্যাভারেজ, এইটা কি আমার বেসিক্যালি তখন অ্যাক্টিভেটেড কমপ্লেক্স কখন তৈরি হবে? যখন থ্রেশহোল্ড এনার্জিটা পাবে রিঅ্যাকশন শুরু করার জন্য, তাই তো? একটা মলিকিউল ধর আমি বলছি H2 প্লাস Cl2 দিয়ে 2HCl হচ্ছে, রাইট? তাহলে আমার মলিকিউলটাকে তো H2টাকে তো আগে ভাঙতে হবে, Cl2টাকে তো আগে ভাঙতে হবে, তাই না? তারপরে তো এইখান থেকে এরকম অ্যাটাকটা হবে, তো আগে ব্রেক করতে হবে তো ইন্টারমিডিয়েট হিসাবে। এই যে ব্রেক করতে গেল, এখানে যে বন্ডিং এনার্জি গুলো ছিল সেগুলো ব্রেক করে যখন একটা আরেকটার সঙ্গে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করলো, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। সেইটার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স আর রিঅ্যাকট্যান্টের যে কাইনেটিক এনার্জি তাকে মাইনাস করলে আমি পাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার? এতদূর মাথায় ঢুকেছে কি বললাম? লিসা, তোরে জিজ্ঞাসা করতেছি, মাথায় ঢুকছে? হ্যাঁ, এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের এনার্জিটা রিঅ্যাকট্যান্টের থেকে বেশি, তাহলে এই দুটোর এনার্জির যে ডিফারেন্স সেটাকে বলবো অ্যাক্টিভেশন এনার্জি। এতটা ক্লিয়ার? হ্যাঁ, আগে যে ইয়েটা করলাম আরহেনিয়াস ইকুয়েশন, মাথায় ঢুকেছে কিছু? না?
এটা কর, তারপরে আমি অ্যাক্টিভেশন এনার্জি আরো ফাস্ট হয়ে আর এটা যারা বুঝতে পারছিস না যে অ্যাক্টিভেটেড এনার্জি বা অ্যাক্টিভেশন কমপ্লেক্স কি, বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা অ্যাক্টিভেশন এনার্জিটা কি, একটা সিম্পল লজিক। তখন না শুটে বস, বালিশটা পাশে রাখ, বালিশটা পাশে রেখে বস, তমুনাস। এইবার যখন আমি অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কথা বলছি, সাপোজ তুই একটা রিয়াকশন করাচ্ছিস, ধরলাম আমি CH3Cl এর সঙ্গে KOH এর রিয়াক্ট করাচ্ছিস, তোরা অর্গানিক ভালো বুঝিস, অর্গানিকের ইয়ে থেকেই বোঝাই। তাহলে কি হবে রে, এইটা এখানে যাবে, এটা এখানে যাবে, রাইট? তাহলে এটাকে যদি আমি SN2 রিয়াকশন, এটা তো SN2 রিয়াকশন, তাই না? সবকটা চ্যাপ্টার কিন্তু একটা আরেকটার সঙ্গে ইন্টার কানেক্টেড। দেখ কিভাবে হয়, গ্রাফটা আবার আঁকছি। লিজা বাবা তোমার জন্য বলছি, কিন্তু তুমি দেখো এটা, ঠিক আছে? এখানে প্রগ্রেস অফ রিয়াকশন আগের কার্ভটাই আঁকছি, হ্যাঁ হলো। এখানে লিখলাম এনার্জি, এখানে আমি রিয়াক্ট্যান্ট দিলাম, এই তলায় দিলাম প্রোডাক্ট, একটু জায়গা রাখলাম। রিয়াক্ট্যান্ট কি ছিল? CH3Cl আর KOH। হলো। প্রোডাক্ট ইন্টারমিডিয়ারি কমপ্লেক্স কি তৈরি হবে? একটা লিভিং গ্রুপ, একটা ইনকামিং গ্রুপ, তাই তো? একটা লিভিং গ্রুপ, একটা, তাহলে এটাকে আমরা ইন্টারমিডিয়েট করি না? এই ইন্টারমিডিয়েটের জন্য যে এনার্জি লাগবে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাক্টিভেশন এনার্জি। এটা কি, মলিকিউলটা এসে এখানে ধাক্কা মারলো, তার মানে কার্বনটা অ্যাক্টিভেট হলো না, লিভিং গ্রুপটাকেও ছাড়ার জন্য তৈরি হয়ে গেল, তাই না? বুঝতে পেরেছিস কি বলছি? তাহলে এখান থেকে কি তৈরি হবে? CH3OH প্লাস Cl মাইনাস তৈরি হয়েছিল, যেটা পটাশিয়ামের সঙ্গে আটকে গেল। তার মানে এবার বুঝতে পারছিস কোনটা রিয়াক্ট্যান্ট কোনটা প্রোডাক্ট? এটা রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এই দুটোর ডিফারেন্সটা अब क्लियर है? समझ में आया? আর ভুল হবে না তো? চলো একটা অঙ্ক করি, হ্যাঁ? কোয়েশ্চেন লেখো, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি for a reaction. Calculate the activation energy for a reaction which becomes 4 times when the temperature increases from 30 degrees Celsius, which becomes 4 times when the temperature changes from 30 degrees Celsius to 50 degrees Celsius. আবার বলছি, অঙ্কটা লিখছি। স্যার খিদে পেয়েছে, কিছু খাবি? ভেরি গুড, ওই খাওয়া হয়নি। Calculate the activation energy, EAB লিখলাম, for a reaction of which the rate becomes 4 times when the temperature changes
from 30 degree Celsius to 50 degree Celsius, তাহলে 30 আর 50 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে কনভার্ট করে নেব, রাইট? অঙ্কটা করব, কোন ফর্মুলা ইউজ হবে? লিজা অঙ্কটা করো। log k2 by k1 will be equal to, হয় মুন্ডু নাড়ালি অঙ্ক কর, মুন্ডু নাড়াচ্ছে, চলো অঙ্ক করো। t2 minus t1, t1 into t2, রাইট? তাহলে আমাকে যদি বলে দেয় ক্যালকুলেশন করব log k2 by k1 এর কত 4 বলেছে, তার মানে log 4k1 by k1 will be equal to EA by 2.303 r। এখান থেকে আমি যদি কনভার্ট করি 30 ডিগ্রি, তার মানে এখানে 30 আর 50 ডিগ্রি, তাই তো? 23 27 23 323 আর 303 by 323 into 303 হলো। এইবার তার মানে এটা এটা কেটে দিলে কত হয়? log 4 that is equal to, আমার পুরো ভ্যালুটা বসাবো, আর এর ভ্যালু আমরা কত 8.314 ধরে নিই, এর জন্য স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা আছে সেটাই ধরলাম। 323 303 9 8 7 6, তার মানে ওখান থেকে বেরোচ্ছে 1, তাই তো? 9 8 7 9 7 8 3 6 9, তার মানে 9, লেখো 9 7 8 6 9, এইগুলো পারিস? এই গুণগুলো পারিস? তিনটে নাম্বারের গুণ, বৈদিক ম্যাথ, এক লাইনে এক লাইনে এক লাইনে, এত ফাস্ট কি করে করব? এগুলো প্র্যাকটিস করতে হবে, তবে না ক্যালকুলেশন হবে। আর উপরে কত ডিফারেন্স? 20, তাই তো? তাহলে ইএ কত বেরোবে? ইএ log 4 এর ভ্যালু আমাদের গিভেন আছে 06, লেখো 026 হয়েছে, ইন্টু 2.303, ওটার ক্ষেত্রে উল্টো করে নাও, ইন্টু 8.314 ইন্টু এখানে কত ধরবো 97869, ঠিক আছে, ডিভাইডেড বাই 20। ক্যালকুলেটরে মারতো তাড়াতাড়ি হবে, তাহলে বহু সময় লাগবে। অ্যাপ্রক্স আনসার হবে 0.6212, 8 12 96 96 9 9 6 9 54, তাই তো? 5.654, 8 9 72 72 72 144 144 আর 4 ডিভাইডেড বাই 4, 5.6, দেখতো একটু এরকম কিছু আনসার আসবে। অ্যাপ্রক্স 5.64 এর কাছাকাছি বা 5.6, এটা কেউ ক্যালকুলেটরে কর না। আর কোনো ক্যালকুলেশন করতে গেলে বৈদিক ম্যাথের সলিউশনস গুলো খুব ইম্পর্টেন্ট। বৈদিক ম্যাথে যেমন ওয়ান লাইনারে তুই ক্যালকুলেট করতে পারবি, তাড়াতাড়ি করতে পারিস, বা যদি ছোটবেলায় কেউ অ্যাবাকাস শিখে থাকে, অ্যাবাকাসের থেকে বেশি বৈদিক ম্যাথ হেল্প করে। মানে ধর বিরাট নাম্বার দিয়ে দিল, সেই নাম্বারের স্কয়ার কিউব বের করতে বলবি, ঠিক আছে, তখন কি করে করব? বা রুট ওভার দিয়ে দেখবি লগ এর ভ্যালু দিয়ে অঙ্ক দেওয়া থাকে, তখন কিভাবে হবে? এগুলো খুব লাগে। লেখো অ্যাক্টিভেশন এনার্জির ক্ষেত্রে লিখে রাখো, ইট ইজ ফাউন্ড দ্যাট not yet
it is found that a chemical reaction with a rise by 10 degrees Celsius the rate gets constantly doubled. The rate gets constantly doubled. এবার তলায় এটা লিখে রাখ explanation why. Explanation why লিখে রাখো, explanation দিয়ে ড্যাশ দিয়ে দেখো why upon increasing 10 degrees Celsius why upon increasing 10 degrees Celsius the rate gets doubled. হয়েছে? মাথায় রাখবো যখন আমরা কোন টেম্পারেচারকে বাড়াচ্ছি fraction of molecules that are involved in a chemical reaction সেটা অনেক বেড়ে যাচ্ছে। মানে কি, তুই একটা রিয়াকশন করবি বলে হিট করতে শুরু করলি, তার এনার্জি লেভেল এখানে আছে, যেই হিট করলি কিছু মলিকিউলের এনার্জি লেভেল এখানে বেড়ে গেল। সারফেসে যে মলিকিউল গুলো আছে those which starts to react they starts to increase together, right? তাহলে একসাথে যখন অনেকগুলো মলিকিউল গ্রাফে অনেকটা উপরে উঠে যাবে অর্থাৎ টেম্পারেচারে অনেকগুলো বেড়ে যাবে, তার মানে অনেকগুলো মলিকিউল একসাথে ব্রেকডাউন করবে, তাহলে অনেকগুলো প্রোডাক্ট একসাথে তৈরি হবে। যখন আমি হিট করছি তখন কি হয়, সারফেস অ্যাক্টিভেটেড হয়, সারফেস অ্যাক্টিভেশন হলে মলিকিউল ছিটকে ছিটকে বেরোবে প্রোডাক্ট তৈরি করার জন্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি। এবার তার মানে কি, যত বেশি পরিমাণ অ্যাক্টিভেটেড মলিকিউলস আছে তত বেশি অ্যাক্টিভেটেড প্রোডাক্ট তৈরি হবে। সিম্পল লজিক। এইটার উপরে বেস করেই বোলজম্যান কনস্ট্যান্ট বের করা হয়। দেখো এক্সপ্লেনেশনটা আগে শেষ করো। On the basis of activation energy, কোশ্চেনটার আনসার লেখো। On the basis of activation energy কিভাবে আনসার লিখতে হয় সেগুলো দেখো। এক্সপ্লেনেশনের ভেতরে আনসারে লেখো on the basis of activation energy all the molecules in the reactant species do not have the same kinetic energy. Obviously যারা সারফেসে থাকবে তাদের কাইনেটিক এনার্জি অনেক বেশি হবে, রাইট? According to Boltzmann-Maxwell curve, Boltzmann-Maxwell BOLTZ, Boltzmann and Maxwell, the distribution of the kinetic energy may be described by plotting the reaction molecule may be described by plotting the reaction molecules by reacting molecules Ne by Nt হ্যাঁ দেখো where Ne is the total number of molecule
with কাইনেটিক এনার্জি, যতগুলো মলিকিউলার কাইনেটিক এনার্জি আছে সব কটা মলিকিউলে একসাথে কাইনেটিক এনার্জি থাকবে না। উনারা কি বলতে চাইলেন, ধর এদিকে তাকা, টু লেয়ার্স অফ মলিকিউলস আছে M1 M2, যখন এখান থেকে এনার্জি পেল তখন ওপরের মলিকিউল গুলো আগে অ্যাক্টিভেট হবে, তাই তো? তার মানে তলার মলিকিউলস গুলো পড়ে থাকছে নিচে। এই টোটাল নাম্বার অফ মলিকিউলটাকে NT দিয়ে ডিনোট করা হয়। আর এই যে ওপরের মলিকিউল গুলো যেগুলো অ্যাক্টিভ হয়ে গেল, এগুলোকে আমরা অ্যাক্টিভেটেড গুলোকে আমরা বলবো NE। That's why it's a ratio of NE by NT for Boltzmann curve. Clear? এই লিজা মাথায় ঢুকেছে কি বললাম? লিজা মাথায় ঢুকেছে এটা? তাহলে সব মলিকিউল যখন একসঙ্গে অ্যাক্টিভেট হচ্ছে না, টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে আরো কিছু মলিকিউল অ্যাক্টিভেট হবে। তাহলে কাইনেটিক এনার্জি, এই সিম্পল কনসেপ্টস গুলো মাথায় ঢোকাতে হবে, আর কিছু না। হ্যাঁ, এনটিটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউলস, টোটাল নাম্বার অফ মলিকিউলস। হয়েছে? লেখো, the peak of the curve corresponds to the, তারপরে লেখো বেশি মলিকিউল বাড়বে। তাহলে আমি কতটা লিখেছি, যে কতটা লিখেছি বল? উইথ NT বাই NE বাই NT দিয়ে এইটা, তাই তো? লেখো, with a given kinetic energy E, হ্যাঁ, with a given kinetic energy E, ওটা জায়গা ছেড়ে দে, পরে আসবি। দিয়ে ফুল স্টপ দিয়ে লেখো, the most, এই the most বলছি, the peak of the curve, the peak of the curve corresponds to the most probable kinetic energy the peak of the curve corresponds to the most probable kinetic energy that is the kinetic energy of maximum fraction of molecules, মানে একদম পিক, যেখানে আমরা কার্ভের পিক আঁকছি সেখানে সব থেকে বেশি পরিমাণ মলিকিউল অ্যাক্টিভেটেড হয়, তাই তো? the maximum number of molecules বা maximum fraction of molecules, বুঝলে? লেখো, this curve represents the distribution at temperature T, আগে কার্ভটা একটু এঁকে নিয়ে, আচ্ছা এটা লিখে নে, তারপর কার্ভটা আমি এঁকে দিচ্ছি। তাহলে
এটাকে আমি বললাম কার্ভ 1, সেকেন্ডটাকে বললাম কার্ভ 2। কার্ভ 1 কখন, কার্ভ 2 কখন? যখন কাইনেটিক এনার্জি দেখছি আর এখানে ফ্র্যাকশন অফ মলিকিউল দেখছি, ভালো করে বোঝার চেষ্টা করব, কনফিউজিং লাগে। এখানে একটা কার্ভ থাকে টি, আর এই তলার কার্ভটা থাকে টি প্লাস 10K, রাইট? এই দুটোর মধ্যে একটা এনার্জি ডিফারেন্সকে মার্ক করা হয়। হলো, এইবার যদি আমি এই দুটোর এনার্জি ডিফারেন্সকে মার্ক করি, তাহলে এখানে আমি পাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আগে পার্টগুলো দেখে নিই। এই যে এরিয়াটা শো করছে, এটা ফ্র্যাকশন অফ মলিকিউলস আফটার T plus 10K টেম্পারেচার। মজার ব্যাপার হচ্ছে এই কার্ভ 1 এ টেম্পারেচারটা T রয়েছে, কার্ভ 2 তে টেম্পারেচার T2 রয়েছে। কার্ভ 1 এর ক্ষেত্রে আমার অ্যাক্টিভেশন এনার্জি বা ফ্র্যাকশন অফ মলিকিউল থ্রেশহোল্ডে থাকবে অনেক বেশি কাইনেটিক এনার্জি নিয়ে। যখন নাম্বার অফ মলিকিউলস রিঅ্যাক্ট করতে শুরু করবে, মোর নাম্বার অফ মলিকিউলস ইনভলভ হবে at higher temperature, তখন ওভারঅল কাইনেটিক এনার্জি ডিক্রিজ করে যাবে। সবাই রিঅ্যাক্ট করতে শুরু করেছে, রেট ইনক্রিজ করে গেছে, তাহলে সিস্টেমকে কি কম এনার্জি নিতে হবে না? সিস্টেমকে কম এনার্জি নিতে হবে না? সবাই অ্যাক্টিভেট করে গেছে, তাহলে সিস্টেমকে তারপরে কি হবে? কম এনার্জি নিতে হবে। এইবার দেখ, ওখানে একটা কথা লিখে রাখ আগে কার্ভটার, তাহলে বুঝতে পারবি। লেখ C1 represents the distribution of molecules at temperature T, distribution of molecule at temperature T while T plus 10 curve 2, T plus 10 curve 2 represent temperature with higher molecular structure, a higher molecular interference. Lego, in the second curve, curve 2, the curve spreads out more, the curve spreads out more, অনেকটা broaden হয়ে আছে, or broaden itself where more number of molecules are involved. তাহলে এই কার্ভটাতে মোর নাম্বার অফ মলিকিউল, যদি টেম্পারেচারকে কার্ভটাকে ব্রডেন করে দিই, টেম্পারেচারে কার্ভটাকে ব্রডেন করে দিলে তখন আমি কি পাবো? সেখানে যে টেম্পারেচার কার্ভটা রয়েছে, সেই টেম্পারেচার কার্ভটার ওভারঅল পিকটা কমে আসবে না যদি কার্ভটা এদিকে শিফট হয়ে যায়? তাহলে it spreads right back towards right, দেখো it spreads towards right
such that there are more number of molecules that are capable of undergoing reaction hence the fraction of molecules doubles itself hence the fraction of molecules doubles itself leading to the double rate of reaction ভালো করে একটা জিনিস খেয়াল কর এখানে ওভারঅল ফ্র্যাকশন অফ মলিকিউল যদি দেখি ওভারঅল ফ্র্যাকশন অফ মলিকিউলের টেম্পারেচারটা ডিক্রিজ করে ইনক্রিজ করেছি তাহলে ওভারঅল ফ্র্যাকশন অফ মলিকিউল ডিক্রিজ করছে একটা জায়গায় কার্ভটা এদিকে শিফট করে গেছে তার মানে এইটুকু রিজিয়ন যেটা বলছে এইটুকু রিজিয়নটা আমার T+10 টেম্পারেচার বেড়েছে বলে এতগুলো মলিকিউলস আরো বেশি রিঅ্যাক্ট করছে না তাহলে বেশি মলিকিউল যদি রিঅ্যাক্ট করে তাহলে কি হবে আমার যেটা নরমাল অ্যাক্টিভেশন এনার্জি ছিল নরমাল অ্যাক্টিভেশন এনার্জি থেকে একটু বেশি অ্যাক্টিভেশন এনার্জি দেব কিন্তু ওভারঅল যে ফ্র্যাকশন অফ মলিকিউল প্রথম দিকে ছিল সেটা ডিক্রিজ করে যাবে না প্রথম থেকে এইখানে যদি নিই আমি কি ওভারঅল কাইনেটিক এনার্জির জায়গাটা ডিক্রিজ করে যাবে না তাই না তাহলে কি যত বেশি নাম্বার অফ মলিকিউলস নেব আর এনার্জিটাকে এবার আমি নিচে দিলাম কাইনেটিক এনার্জিটা তাহলে কি হবে এইটা ছিল আমার প্রথমে যদি এই কার্ভটাকে আমি ব্রডেন করে দিই তাহলে কি হবে এরিয়া যদি বাড়ে কার্ভটা যত নিচের দিকে নামাবো এটা যত উপরের দিকে উঠবে তত কি হবে আমার ফ্ল্যাট হয়ে যাবে তার মানে এইটুকু অংশে মোর নাম্বার অফ মলিকিউলস হবে না হ্যাঁ 10 মিনিট লাগবে রে